নীতি আয়োগের নীতি আয়োগের বৈঠকে গিয়ে ওখান থেকে নিভৃতে নীরবে, নীরবে না সরবে, নিভৃতে গোপনে একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলে নাও। রক্ষা কবচটা অভিষেকের উঠে গেছে, ইডি সিবিআই কালীঘাটের কাকুকে গলার টেস্ট হয়ে গেছে, কিন্তু সেটাকে আর প্রসিড করছে না, থেমে গেছে। আবার যদি রক্ষা কবচ উঠে যাওয়ার পর ঝামেলা টামেলা হয়, অন্যান্য চুরি চামারি ডাকাতি এগুলো যদি আরো বেশি প্রসিড করে, এইসব নিয়ে তো আলোচনা ছিল। কিন্তু ওয়েদারটা ভালো দেখেননি, উনি গিয়ে দেখলেন নীতি আয়োগে যাবার কথা না, উনি যাবো না, কিন্তু আমি জানি যাবে। আমি তো বলেছিলাম মালদারাম, এই মালদারামটা কিন্তু পচে যাবে, ওটা কিন্তু ছিল ব্যাগে। লাঠি আমাদের আছে, আরাবুল, শওকত, শাহজাহান, জাহাঙ্গীর, জামাল, সাদ্দাম, এই চলছে। আর মৌলানা, ফুরফুরা শরীফ, ঘুটিয়ারি শরীফ, ইনশাল্লাহ, খোদা হবে, জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবি, হজ হাউস, ইমাম ভাতা, কবর কিনে দেওয়া। কি রে ভাই, এইগুলো জাতির উন্নয়ন? মুসলমানরা কোনো জায়গায় যদি মাতব্বরি করে চামড়া তুলে দেবেন, আমরা চামড়া তুলে, আমাদের ডাকুন চামড়া তুলতে যাবো। মমতাময়ী মা, কেউ কেউ বলছিল মমতাময়ী মা এই সিনেমাটা করার জন্য নচিকেতা নাকি মহানায়ক পুরস্কার পেয়েছে। না, উনি একলা যাননি, আরো কেউ কেউ গিয়েছিলেন, ওনার বন্ধু হেমন্ত সোরেন গিয়েছিলেন। হ্যাঁ, জাননি কে বললো, হেমন্ত সোরেন তার রাজ্যের কথা বলবে, আর মাননীয় সবার কথা বলবেন, কংগ্রেসের কথাটা মাননীয় বলবেন। তিনি সবার পক্ষ থেকে গিয়েছেন, তিনি নেত্রী না। তাহলে এই নীতি আয়োগের বৈঠক হয় কেন? নীতি আয়োগের বৈঠক হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। আমাদের তো 100 বছর হতে চলেছে ভারতের স্বাধীনতা, 100 বছর, মানে এটার সম্মানের প্রশ্ন আর কি, এটা মর্যাদা, একটা আনন্দ। বিকশিত ভারত, স্বাধীনতার শতবর্ষে ভারত কেমন থাকবে। এই যে নীতি আয়োগের মিটিংগুলো হয়, এটার লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন। দেশের উন্নয়ন কি একলা একলা সম্ভব? কেন্দ্র কি একলা পারে? কেন্দ্র রাজ্যের মধ্যে সুস্থ সহাবস্থানের মধ্য দিয়ে এক বিকশিত ভারত তৈরি হতে পারে। সুস্থ সহাবস্থান, দেশের উন্নয়ন বলতে প্রত্যেকটা রাজ্যের উন্নয়ন। প্রত্যেকটা রাজ্যের উন্নয়ন কিভাবে সম্ভব? ট্যাক্সের বা যে জিএসটি ইত্যাদির যে বিলিবন্টন, তার যে ভাগ বটরা সহ ঠিক করে উন্নয়ন হলো কিনা, কোথাও ফাঁক রয়ে গেল কিনা, কোনো জায়গায় অসম উন্নয়ন হলো কিনা, কোন জায়গায় খুব এগিয়ে চলেছে, কোনো জায়গায় পিছিয়ে যাচ্ছে, এমনটা তো কাঙ্ক্ষিত না। সেটা ধরিয়ে দেবে কে? রাজ্য। কাকে? কেন্দ্রকে। কেন্দ্র থেকে টাকা চাইবে। যে জায়গা কেন্দ্রের অর্থের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন, কেন্দ্র সেখানে অর্থ দেবে, সহযোগিতা করবে। মানে নিবে আর দিবে, মিলাবে মিলিবে। এই যে গণতান্ত্রিক কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাকে সফল করা, তাকে বাস্তবায়িত করা, তার জন্য নীতি আয়োগের এই বৈঠক হয়ে থাকে কেন্দ্র রাজ্যর সহযোগিতার মাধ্যমে। কাঁধে কাঁধ দিয়ে কাজ করবে কে? কেন্দ্র, রাজ্য। গ্রামের মানুষের উন্নয়ন, শহরের উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, সমস্ত কিছু এই ভাবেই ঠিক হবে। মাননীয়া নাকি গিয়েছিলেন, মাননীয়া বলেছিলেন যে ভাঙন হচ্ছে চারিদিকে, ভাঙন কি করে রোধ করা যায়, তার জন্য কেন্দ্রের থেকে প্রজেক্ট চাইবেন, ভাবনা চিন্তা করবেন, স্থায়ী সমাধানের কিছু প্রচেষ্টা প্রকরণ তিনি আনবেন। ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গে অনেকটা চরিত্র নৌকার মতো নাকি, মানে যখন জল জমে যাওয়ার মতো জায়গা, ফলে আলটিমেটলি একটা সমস্যা, এখানে অনেক জল জমে থাকে আর কি, সেইগুলোকে কি করে কন্ট্রোল করা যায়, মানে বন্যা পদ্ধতি তাই, ইত্যাদি ইত্যাদি। ফারাক্কা ব্যারেজ নিয়ে সমস্যা আছে, বা উন্নয়নের যে টাকা, যেমন আবাস যোজনার টাকা পাচ্ছে না, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, এইগুলো সব আলোচনার বিষয়বস্তু ছিল মূলত, যেটা হওয়ার কথা। তো এই পাচ্ছে না কেন, এটা তো আমরা অনেকদিন ধরে জানি। কেন্দ্র বলছে, নির্মলা সীতারামন বলছে যে লুটে নিয়েছে, টাকাটা লুটে নিয়েছে, আমরা টাকা দিয়েছিলাম, ওরা দায়িত্ব সহকারে লুটে নিয়েছে, বিশাল দায়িত্বের কাজ আর কি, লুটে নিয়েছে। মাননীয় বলছেন বিত্তবান হবেন না, বিত্তবান তো হয়ে গেল ম্যাডাম। ওই আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের গরিব লোকের টাকা, ওটা কিছু লোক নিয়ে বিত্তবান হয়ে গেছে, তিনি তো বলছেন বলবান হয়ে গেছে, বলবান হয়ে গেছে। এখন বলছে এতদিন বিলম্ব, এতদিন পরে ওনার অন্তর্দৃষ্টি উন্মোচিত হয়েছে, উনি বিবেকবান চাইছেন। কিন্তু কি হবে, বিত্তবান, বিরাট বিত্তবান হয়ে গেছে, বলবান বিত্তবান, আমি আগে বলেছি এটাকে। তো মাননীয় বলছেন না 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 না, এবার আবাস যোজনাটা ঠিকঠাক চলবে, 100 দিনের কাজ ঠিকঠাক চলবে, কিন্তু আগের যে কাজ ঠিকঠাক চলেনি এটা স্বীকার করুন, বলুন। ইউসিটা সেই জন্যই দিতে পারছি না, কারণ এই বিত্তবানদের কাছ থেকে এখন যদি সব সরে যায়, ওদের বলছি তোমরা বাইকে করে ঘুরছো, সাইকেল করে করো। একজন তো নেতাকে দেখছিলাম বাইকে করে না করে সাইকেল করে ঘুরছিল, মানে সে বলছে আমি না বিত্তবান হতে চাই না, চাই না। তো যারা বিত্তবান হয়ে গেছে
তো তাদেরকে কি করে আপনি নামাবেন? মানে আপনি বলছেন গরিব হয়ে যাও, তো তারা গরিব কি করে হবে? তো বিত্তবান হলো কোত্থেকে? তারা তো ওই কেন্দ্র সরকারের টাকা তো লুট করেছে। এছাড়া রাজ্যের যেগুলো সম্পদ, ওন রিসোর্স, সেগুলো কয়লা বালি থেকে আরম্ভ করে গরু, আলু, মদ, গাঁজা, গাঁজা লুট হয়েছে নাকি? হ্যাঁ ওটা, এই গাঁজার চাষও মনে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে, এসব লুট টুট হয়েছে। তারপরে মিড ডে মিলের চাল, আরে রেশনের চাল সব লুট, লুটপাট, সিন্ডিকেট রাজ, চাকরি লুট, তো লুট, এই লুট করে বিত্তবান হয়েছে। এখন ঘটনা হচ্ছে কেন্দ্র সরকার তো ধরবে, এবং নীতি আয়োগে ধরুন গেলেন, আপনি বললেন কেন্দ্র সরকার ধরবে না যে ভাই সব ঠিক আছে, তুমি ইউসিটা দাও, ভাই তুমি তো খরচা করেছো, তোমাকে তো টাকা দিয়েছিলাম, তুমি খরচা করেছো, তোমার প্রাপ্য, কিন্তু ওটা প্রাপ্য ঠিকই দিয়েছিলাম, খরচা করেছো। রাজ্যকে যথেষ্ট টাকা দিই, রাজ্য থেকে যা জিএসটি আদায় করি, যে টাকা আদায় করি, সে তুলনায় কম টাকা দিই না, এটা রিপোর্ট বলছে। রিপোর্টের আমি দেখছিলাম নাকি বেশি টাকা দেওয়া হয়, রাজ্য থেকে কেন্দ্র যে পরিমাণ টাকা নিয়ে যায়, কেন্দ্র রাজ্যকে তার চেয়ে বেশি পরিমাণ দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত। যে নীতি আয়োগের বৈঠকে উনি যাবেনি, কিন্তু তার আগে দেখছেন ওয়েদারটা কেমন আছে, জল মাপছেন আর কি। কারণ লক্ষ্য ছিল নীতি আয়োগের বৈঠকে গিয়ে ওখান থেকে নিভৃতে নীরবে, নীরবে না সরবে, নিভৃতে গোপনে একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলে নাও। রক্ষা কবচটা অভিষেকের উঠে গেছে, ইডি সিবিআই কালীঘাটের কাকুকে গলার টেস্ট হয়ে গেছে, কিন্তু সেটাকে আর প্রসিড করছে না, থেমে গেছে। আবার যদি রক্ষা কবচ উঠে যাওয়ার পর ঝামেলা টামেলা হয়, অন্যান্য চুরি চামারি ডাকাতি এগুলো যদি আরো বেশি প্রসিড করে, এইসব নিয়ে একটু আলোচনা ছিল। কি আলোচনা ছিল? যে এগুলো একটু বাড়াবেন না, এটা একটু কন্ট্রোলে রাখুন। যদি কোনো কারণে বিট্রে করে নীতিশ কুমাররা, এদের তো কোনো ক্যারেক্টার নেই, এ তো সকাল বিকাল সন্ধ্যের মতো খালি কাপড় বদল করে। আপনি ভাববেন না সকালবেলা নীতিশ কুমার পড়েছে পাঞ্জাবি পায়জামা, দুপুরবেলা পড়েছে প্যান্ট শার্ট, আর সন্ধ্যেবেলা ধুতি পাঞ্জাবি, কোনো ক্যারেক্টার নেই লোকটা, সকাল বিকাল সন্ধ্যেবেলা মানে তার আদর্শ চেঞ্জ করে, ঠিক কাপড় চেঞ্জ করার মতো করে। ভাই নীতিশকে বেশি বিশ্বাস করবেন না দাদা, উনি দাদা হন তো দাদা ভাই সম্পর্ক। আমি কিন্তু আছি, 29টা আমার আছে, আমি আছি। যদি এইটা হতো, আমি নিশ্চিত করে বলি প্রধানমন্ত্রী একটু বাংলার দিকে ফিরে দেবো, খেপে গেছেন প্রধানমন্ত্রী, মনে হচ্ছে খেপে গেছেন, ভালো লাগছে না। একটু ওই বিহারের জায়গায় বাংলার নামটা হতো, এইটুকু বলছি আর কি। তো এটা তো হয়ে থাকে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসো না, তুমি দেবে আমি নেব, দেওয়া নেওয়া। ওই তো এ তো বলেছে না, শুভেন্দু অধিকারী তো পরীক্ষা বলেছে, যারা আমায় দেখবে আমি তাদের দেখবো, মোল্লারা আমায় দেখিনি, মোল্লাদের আমি দেখবো না। ঠিক এমনই মাননীয় ঠিক তাই ওই কথাই বলছেন। কিন্তু কেন্দ্রের তরফ থেকে তো এই অভিযোগ উড়িয়ে দেওয়া হলো। আরে কেন্দ্র ছাড়ুন, মুখ্যমন্ত্রী কি সেটাও তো ভাবছে দাদা দেখাশোনা, কিন্তু ওয়েদারটা ভালো দেখেননি। উনি গিয়ে দেখলেন নীতি আয়োগে যাবার কথা না, উনি যাবো না, কিন্তু আমি জানি যাবে। আমি তো বলেছিলাম মালদারাম, এই মালদারামটা কিন্তু পচে যাবে, ওটা কিন্তু ছিল ব্যাগে, মালদার আম নিয়ে কিন্তু গিয়েছিলেন, কারণ নীতি আয়োগটা লক্ষ্য নয়। নীতি আয়োগে কিছু কথা আছে বলুন তো, নিভিতে নীরবে কথাটা নাহলে হলো না ঠিক করে, ওটাই কিন্তু টার্গেট ছিল। উনি ওয়েদারটা দেখছিলেন ঠিক মতো, জলটা ঠিক ফুটছে কিনা, দেখলেন যে জল ফুটছে না, ঠিক গল্প করা যাবে না, গোপন বৈঠক সফল হবে না, এটা কিন্তু বুঝে গেছে। দেখছি যখন গোপন বৈঠকটা সফল হবে না, তাহলে নীতি আয়োগ থাকবো, বেরিয়ে যাই। তাই ছুতো লুতো খুঁজতে হবে, ছুতো। এই মাইকটা বন্ধ করে দিয়েছি না, অভিযোগ করছে না না মাইকটা বন্ধ করে দিয়েছি না। আর নির্মলা সীতারামন বলছে না মাইক বন্ধ করে মিথ্যে কথা, আমি ভাই ওই আলোচনা নেই, ছুতো তো চাই একটা। আচ্ছা লেম এক্সকিউজ বলে কথা, লেম এক্সকিউজ ওটা ছাত্ররা কিছু করে, ছাত্ররা খালি বলেন কথায় কথায়, ছাড় বাইরে যাবো, ছাড় বাইরে যাবো, আমি সব বাইরে যাবো, টয়লেট পাইনি, টয়লেট করে নাম পড়ে যাবে। সেই নিয়ে আবার অরিন্দ একটা গান লিখেছিল, টয়লেটে খালি বারবার চলে যায়, ফার্স্ট পিরিয়ডে যায়, সেকেন্ড পিরিয়ডে যায়, থার্ড পিরিয়ডে যায়, লেভেল স্কুল বাচ্চাদের। তো মাননীয়া, আমি দেখো অনুমান করছি, আমার সব ভুল, আমি কোনো কথা কখনোই ঠিক বলেছি বলে আমার জানা নেই, সব ভুল বলি। আর আপনারা এই টিভি চ্যানেলে এই পোর্টালগুলো বলছি, টিভি চ্যানেল বলছি, কেন যে দেখান আর লোক যে কেন নেয় আমি বুঝে পাই না। আমি সত্যি বলছি, মাননীয় যখন দেখলেন, মানে এটা আমার কথা ভাই, আমি ভুল বলতে পারি, যে বৈঠকটা গোপন বৈঠকটা, যেটা ওই মালদার আমনি যেটা হওয়ার কথা ছিল, আমি তো অনেক আগে বলেছিলাম, ভোটের আগেই বলেছিলাম যে ভোটের পরেই যাবে, ভোটের পরে অবশেষে গেল, কিন্তু নীতি আয়োগে। এবার নীতি আয়োগ ফালতু, নীতি আয়োগের কোনো মূল্য নেই, এটা ফালতু একটা অনুষ্ঠান। এ প্রতিবারে 2022-এ বলেছে, 2019-এ বলেছে, 2021-এ বলে, সবসময় বলেছে। তবুও নীতি আয়োগে প্রধানমন্ত্রী ডেকেছে, অন্য কংগ্রেস গেল না, মানে ইন্ডিয়া জোটের অন্যতম উনি আর কি, ইন্ডিয়া নামটা দিয়েছেন, কংগ্রেস কিন্তু গেলেন না, কি উনি গেলেন। আসলে জোরে বলি একটু, উনি আসলে গোপন বৈঠকটার জন্য গিয়েছিলেন, যেটা কেউ আলোচনা মনে হয় ঠিকঠাক করে করছে না। কিন্তু উনি কোনোভাবে দেখলেন যে গোপন বৈঠকটা হবে না, আর হলেও কাজ লাগবে না, ঠিক কাজ হবে না, তাহলে যাবো কেন, নীতি আয়োগ থাকবো কেন, আর আমার ভাঙনে পদ্মা ভেঙে যাক, টাকা না আসে আসবে, কি আছে তা
টাকা আসবে না, আসবে না? বাংলা নাকি টাকা নেই? বাংলায় বিপুল টাকা, এগুলো আপনারা জানেন না, দিদি ফোটারই দেখায় না। তার টাকা যেভাবে আয় হয় না, মাথা খারাপ হয়ে যাবে। আরে একটা গরিব গরিব ভাব নিয়ে থাকে। যেমন ধরুন আম্বানি বিয়েতে বিরাট কিছু দেখাচ্ছে, বিরাট পয়সা। যদি টাটা কোম্পানির কারো বিয়ে হয়, কিন্তু সোশ্যাল ম্যারেজ 10 জনকে নিয়ে ইনভাইট করে বিয়ে দিয়ে দেবে, দেখায় না কিন্তু টাটা, মানে মাননীয় টাটার মতো না, মাননীয় টাটা কোম্পানির মতো, ওই আম্বানির মতো না, লক্ষ্য তো দেখায় না। প্রচুর পয়সা, নাহলে 365 দিনে 365 কোটি টাকা দিয়ে দিত না ক্লাবগুলোকে। পয়সা না তাহলে হয়? আমি তো শুনি 365 কোটি দিয়েছেন প্রতি বছরে। এই প্রতিদিন উনি 1 কোটি, হিসাব আছে একটা, ফালতু কথা বললে হবে? সে হিসাব আছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলছেন হিন্দুদের অস্তিত্ব সংকটে, তাই তিনি দাবি করছেন বাংলা, বিহার, মালদা, মুর্শিদাবাদ, কিষানগঞ্জ এবং আরারিয়া, কাটিহার এ সমস্ত তো আছেই, এবং বাংলা বিহারের 5টি জেলা নিয়ে তিনি বলছেন কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলছেন। তিনি কি বলবেন? ও তো বলছে, নিশিকান্ত দুবে তো করছে, কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরে ওই নেতাটার নাম কি? গৌরীশঙ্কর। সে কি শঙ্কর রে বাবা, তার প্রচুর দুশ্চিন্তা আছে না। এই মোল্লাগুলো সব কি করছে রে, বেড়ে যাচ্ছে রে। আরে মোল্লাদের সে কি হয়েছিল না একবার, কি একটা বলছিল, আমি দেখছিলাম আর কি, কি একটা উদাহরণ দিচ্ছিল, কি বলে উদাহরণ দিল তো, কি একটা ভয়ঙ্কর উদাহরণ দিয়েছিল, যে এই বৃদ্ধির জন্য আমাদের একটা ভাগ করে নেওয়া দরকার আছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আর একটা কি একটা ভয়ঙ্কর কথা বললো, অনেক মাথায় আসছে না। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব, না ওই ও বলেছিল, হেমন্ত তো সবসময় বলবে এটা, বলে একদম ভয়ঙ্কর মাথা নামটাও একদম বড় বাজিয়ে দিয়েছে। কাসেম সিদ্দিকি, কাসেম সিদ্দিকি নাকি সব জায়গায় ত্রিপুরা উচ্চারণ করতে পারবে না। ইসলামিক জ্ঞান থাকলে তাকে উচ্চারণটা ভুল হতেই হবে। ত্রিপুরা থেকে হচ্ছে ওই ডাটসে আছে, আসামে গেছি সবাই ডাটসে আছে, সেখানে তো মাদ্রাসা ডাটসে চলছে, মাদ্রাসার উঠে গেছে। ওই অল্প জ্ঞান নিয়ে টিভি চ্যানেল দেখায়, সব হাসি ঠাট্টা খিল্লি। আরে কে বাংলার কি হবে, এরা তো বড় বড় নেতা। আর একটা পাগল আছে, কি নাম, ওই অনন্ত মহারাজ, তার পাগড়িতে আবার মুরগির পালক। তিনি মহারাজ, মানে ও যে কত বড় মুরগি, ওর পালক দিকে বোঝা যাচ্ছে। সে বলছে আমি আলাদা করে দেবো, একদম আলাদা করে দেবো। আর শ্রমিক ভট্টাচার্য বেশ ভালো কথা বলেছে, বলছে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী এরা সুস্থ, তাই তারা বাংলা ভাগ চায়নি। তাহলে শ্রমিক বাবু, তাহলে আপনি স্বীকার করছেন অনন্ত মহারাজ অসুস্থ, মেন্টাল পেশেন্ট? তাহলে মেন্টাল পেশেন্টকে রাজ্যসভার এমপি করার, সংসদ করার খুব কি দরকার ছিল? যারা তাকে রাজ্যসভায় পাঠিয়ে রাজ্যকে কলঙ্কিত করে দিচ্ছে, বিজেপিকে একদম নোংরা আবর্জনায় ভরিয়ে দিচ্ছে, তাকে আগে পার্টি থেকে তাড়ান, যে ওকে সিলেক্ট করেছিল। আগে অনন্ত মহারাজ যদি উন্মাদ পাগলাকে কে সিলেক্ট করেছিল এটা দেখুন। ধন্যবাদ। নিশিকান্ত দুবে বলছেন যে এনআরসি চালু করুন, কিছু করতে না পারলে আগে কমিটি পাঠান, ধর্মান্তকরণ এবং বিবাহের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করা হোক। ধর্মান্তকরণ কে কোথায় হচ্ছে? তিনি বলছেন বিভিন্ন জায়গায় হচ্ছে, যে 5টি জেলার কথা তিনি বলেছেন স্পেসিফিক্যালি, সেই সব জায়গায়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ধরুন মুসলমান বেড়ে গেল, তাহলে কি ভারতের খুব ক্ষতি? ধরুন মুসলমান শেষ হয়ে গেল, তাহলে কি ভারতের খুব লাভ? বুঝতে পারছি না। কাদের বাইরে থেকে যদি কোনো লোকজন আসে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, আমরা তো সিএ এর কথা বলেছি, মুসলিম বাদে বাকিদেরকে নেওয়ার কথা বলা আছে, ওই একটু বর্ডার ফর্ডার দেখলে হয়তো, নাকি বর্ডার ফর্ডার যারা ঢুকছে ফুকছে এটা দেখলে হয়। এনআরসি কি সমর্থন করছেন? আমি এনআরসি নিয়ে তো, এনআরসিকে সমর্থন করছি, এনআরসির গল্পই নেই এখন, আমি সিএ এর কথা বলছি। সেটা আন্তর্জাতিক শরণার্থী আইনে তার কোথাও পারমিশন আছে, সেই আলোচনা আমি আজ করছি না, এ নিয়ে আমার দীর্ঘ আলোচনা আছে। সবচেয়ে বেশি আলোচনা যুক্তিসঙ্গতভাবে বিজ্ঞানসম্মত আমি করার চেষ্টা করেছি, আমি ব্যাখ্যা যাচ্ছি না। আমার বক্তব্য, মুসলমানগুলো আর পাকিস্তান, এই দুটো যদি ইস্যু চলে যায়, কি করবে এরা, খালি ভাবছেন পাকিস্তান। আচ্ছা, আমি একটা কথা একটু কানে কানে বলি, পাকিস্তানে না যদি মৌলবাদী শক্তি বেড়ে যায়, আর বাংলাদেশে যদি হাসিনাটা হেরে যায়, জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, মনে হচ্ছে এদের খুব লাভ। সারাক্ষণ মুসলমান, মোল্লা, জামাত ইসলামী, আর পাকিস্তানের জন্য জামাত ইসলামী গ্রুপে ক্ষমতা পেয়ে গেল। আচ্ছা, এটি কোনো উত্তর? মুসলমানরা বাড়ছে, দেখো আমি বাড়ছি মামি, এটা করলেই সব দেশ শেষ হয়ে যাবে? মুসলমানদের কি করে রাষ্ট্রবাদী করে তোলা যায়, মূল স্রোতে আনা যায়, যারা বিভ্রান্ত তাদেরকে কি করে
সঠিক পথের মধ্যে আনা যায়, তাদের কি করে অবস্থার উন্নয়ন ঘটানো যায়, তারা কেন বিগড়ে যাচ্ছে দেখতে হবে, তাদের আর্থিক অবস্থা, তাদের শিক্ষার অবস্থা, তাদের চাকরির অবস্থা, তাদের ব্যবসাপত্র, তাদের সাংস্কৃতিক উন্নয়ন, তাদের নৈতিক উন্নয়ন, তাদের মানবিক উন্নয়ন, তাদের রাষ্ট্রীয় উন্নয়ন দেখতে হবে না, তাদের ক্ষমতায়নের উন্নয়ন দেখতে হবে না। একটা জাতিকে নিষ্পেষিত করলে তারা তো বিক্ষোভ বিদ্রোহ করবে, তার বিচ্ছিন্ন হবে, তার বিধ্বস্ত হবে। একটা সমাজে এত চোর চিটিং বা ছাচোর পকেট মার কেন? কারণ তাদের দারিদ্রতা, অশিক্ষা, কুশিক্ষা স্বীকার করতে হবে তো। সেই সব দেখছি না। ওরে মোল্লা বেড়ে গেল রে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেল রে, বাংলা ভাগ করে দে রে, এটা উত্তর? এটা কোনো উত্তর হলো? এতে বিদ্বেষ ছড়াবে, মানুষের মধ্যে কাঁটাতালের বেড়া আরো বাড়বে। এতে কি এটা রোধ করা যাবে? মানে মোল্লাদের শ্রীবৃদ্ধি তো কিছু হয়নি। শ্রীহীন জাতি একটা, পৃথিবীর শ্রীহীন জাতি। পৃথিবীর ইতিহাস যদি ঘাঁটা হয় বা পৃথিবীকে এই মুহূর্তে পৃথিবী যদি ঘাঁটা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়ে অনগ্রসর সব দিক দিয়ে, শিক্ষা, সংস্কৃতি, অর্থ, সেটা হচ্ছে মুসলমানরা। গোটা ওয়ার্ল্ডে প্রধান 3-4টে যে ধর্মীয় জনগোষ্ঠী, তার মধ্যে কম্পেয়ার করলে তারা অসহায়, তারা আমাদের দুঃখ যন্ত্রণার কারণ হতে পারে, আমাদের করুণারও প্রাপ্ত হতে পারে। তারা এত খারাপ তারা আছে ভারতে মোটেই। আরে পাকিস্তান আরো খারাপ আছে, তারা বাংলাদেশে আরো খারাপ আছে, তারা শ্রীলঙ্কা আরো খারাপ আছে, পরিষ্কার বলছি, এটা ভালো নেই তারা। ভারতে অনেক জায়গায় তো তারা ভালো আছে, কিন্তু কিছু খারাপ হয়তো আছে। মানে তারা হয়তো ক্ষতিগ্রস্ত সেভাবে, ওই যে বলছে মেরে দেবে কেটে দেবে, এটা ছেড়ে দিন, কিছু হয় না। 2-4টে আফলাজুল মরে গেলেও একটা জাতি মরে যায় না, কিন্তু একটা জাতি তখন মরে যায়। 2-4টে আফলাজুল মরে গেলে একটা জাতি মরে যায় না। কত লোককে মারবে ভাই? কত লোক মরেছে গুজরাট দাঙ্গায়, 2000 লোক মরেছে, কি হয়েছে তাতে? 22 কোটি লোক তো বাস করে, আরো ধরুন 4000 লোক মরে গেল, তাহলে কি জাতি ধ্বংস হয়ে যাবে? হবে না। কিন্তু তবুও জাতিটা ধ্বংস হয়ে যাচ্ছে কেন জানেন তো? কখন ধ্বংস হয়ে জানেন একটা জাতি? যখন তার মর্যাদা মরে যায়। একটা জাতি আইডেন্টিটি ক্রাইসিস যখন তৈরি হয়, মুসলমানরা মর্যাদার দিক দিয়ে মরে গেছে। একটা জাতি বেঁচে থাকে, না খেতে পেলেও একটা জাতি বেঁচে থাকে, না খেতে পেলেও। কিন্তু সেই জাতি যখন তার আইডেন্টিটি হারিয়ে ফেলে, তার মর্যাদা হারিয়ে ফেলে, তখন তার অপমৃত্যু ঘটে। মর্যাদা হারিয়ে ফেলছে। একদম একদম। তার সকাল বিকেল সন্ধে একটা অগ্রসর অংশের মানুষ তার বারবার দেখে দিচ্ছে একটা জাতিকে। আর সেই জাতির যারা মাতব্বর, তারা আঙুল চুষছে বসে বসে, ইল্লাল্লাহ ইনশাল্লাহ খোদা হাফেজ, লাঠি আমাদের আছে, আরাবুল, শওকত, শাহজাহান, জাহাঙ্গীর, জামাল, সাদ্দাম, এই চলছে। আর মৌলানা, ফুরফুরা শরীফ, ঘুটিয়ারি শরীফ, জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবি, আর হচ্ছে আল্লাহু আকবার, ইনশাল্লাহ, খোদা হাফেজ, হজ হাউস, ইমাম ভাতা, কবর কিনে দেওয়া। কি রে ভাই, এইগুলো জাতির উন্নয়ন? ছি ছি ছি। ধন্যবাদ। আর সৌগত রায় বলছেন বিজেপি বাংলায় কিছু করতে পারছে না, হারাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই এসব করছে। জঘন্য কথা সব। নিশিকান্ত দুবে যা বলেছেন, এর চেয়ে বড় সাম্প্রদায়িক কথা আমি শুনিনি। এমন চললে তো আর একটা দেশে পাকিস্তান হয়ে যাবে। সুকান্ত বলছেন উত্তরবঙ্গকে আলাদা করতে হবে, ইনি বলছেন মুসলিম জেলাকে আলাদা করতে হবে। এগুলি বাংলাকে ভাগ করার চক্রান্ত, আমরা এসব হতে দেবো না। আমি একটা কথা বলি, অনেক তো ক্ষতি হলো। যে নীতি ছিল সেই নীতিতে করে লাভ হয়নি। নরেন্দ্র মোদীজিরা বুঝতে পারছে নিশ্চয়ই, গোটা ভারতবর্ষে যে নীতি নিয়ে, আমি নীতির ব্যাখ্যা দেবো না, আমি নীতি জানি কি নীতি ছিল, তাতে রেজাল্টটা খুব খারাপ হয়েছে, বাংলা আরো খারাপ হয়েছে। তাহলে যদি কোনো অ্যাক্টিভিটির রেজাল্ট নেগেটিভ হয়, খুব বুঝতে হবে। কিন্তু মুসলমানদের অনুগ্রহ নেবার নীতি কিছু নেওয়া হয়নি, পলিসিতে আমি পরিষ্কার বলছি। ওদের লাগবে না, এটা ছিল পলিসি, তো ওদের তো লাগেনি, ওরা যায়ও নি, তাই তো? শুধু বাংলার কথা বলছি না, গোটা ভারতের কথা বলছি, কিন্তু ওরা যায়ও নি। এবং শুভেন্দু অধিকারী মোটামুটি দায়িত্ব নিয়েছে, বলছে 95% ছিল, আর 5% যেটা আছে, ওই যেটা কংগ্রেস সিপিএম আছে আর কি, আইএসএফ, ওটাও সব তৃণমূলে চলে যাবে, তাহলে 100% হয়ে গেল। আমি ওই জায়গায় যাচ্ছি না তো। আমার বক্তব্য হচ্ছে, যে পলিসিতে বিজেপি চলেছিল গোটা ভারতবর্ষ এবং বাংলায়, সেই পলিসি ক্লিক করেনি, ক্র্যাক করেনি, দুটি হয়নি। ক্লিক ক্র্যাক দুটি হয়নি, তাই তো? যদি তাই হয়, তাহলে পলিসি চেঞ্জ করতে হবে, ভাবতে হবে। ওই নিশিকান্ত দুবেরা যেসব কথাগুলো বলছে, তাতে কি হিন্দু ভোটটা চলে আসবে? মুসলিম ভোট আতঙ্কিত আরো হবে, আরো দূরে চলে যাবে। যে মেয়েটি উলঙ্গ হয়ে দৌড় কাটাচ্ছিল, যে মেয়েটিকে কোচবিহারে, আরো কোনো মেয়ে সাহস করে আসবে না, দৌড় বসাই, এদের তো এই কথাবার্তা, এদের জন্য আর উলঙ্গে মার খেয়ে লাভটা কি? সোনাপুরে যে মুসলিমটা শহীদ হয়েছে বিজেপি করে, ওই দক্ষিণ চব্বিশ পরগনা, সেই রকম আর কোনো লোক শহীদ হতে যাবে না। কি দরকার আছে ফালতু? 2-4 জন তো গিয়েছিল, এটা তো বাস্তব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাদেরকে কাছে করে টানা, আপন করে টানা, যেটা মোহন ভাগবতজি বলেছে, ডিএনএ এক, আমরা সবাই এক, বলেছে না মোহন ভাগবতজি? আমাদের মোদিজি বলার চেষ্টা করে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, তাই তো? এসব বলেছে না?
তো সেইগুলো একটা ভুল, ঠিক যাই হোক, একটা আদর্শ ভাবনা। তো এই নিশিকান্ত দুবেরা যদি এই কথাই বলতে থাকে, ওরে বাবা রে, ওরে এসে গেল, এত ভয় পায় না? ওই একবার ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি বাংলা যে করতেছিল, ওই লক্ষ্য না, মা দৌড় দৌড় দৌড়, একদম গর্ত দিয়ে মা দৌড় দিয়েছে। ওই গোপন একটা গর্ত ছিল, গর্ত দিয়ে পালিয়ে গেছে। এটা কোনো ব্যক্তিত্ব? আমি বলছি এটাকে মোকাবেলা করতে হবে। মুসলমানরা কোনো জায়গায় যদি মাতব্বরি করে চামড়া তুলে দেবেন একদম। আমরা চামড়া তুলো, আমাদের ডাকুন, চামড়া তুলতে যাবো। যদি কোনো জায়গায় বলেন যে 70% আর 30%, আমরা 70% আর ওরা 30%, মেরে ভাগীরথীর জলে সব ডেড বডি ফেলে দেবো। আরে মাসুমাক থেকে দেখুন, ওকে পিটিয়ে লাল করে দেবো একদম। ভয় পাচ্ছেন কোথায়? এদের ধর্ম না, এটা হচ্ছে অপশক্তি, ক্ষতিকর। এরা মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করে। এটা হচ্ছে দুর্বলের আস্ফালন। কি দুর্বলের আস্ফালন? এ নিয়ে আপনারা ভয় পাবেন না, আপনারা লক্ষণ সেন হতে যাবেন না। ওরা নিজেদেরকে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি ভাবছে, এই সুযোগ দিচ্ছে কেন না? আপনি পেটি লাল করে দিন একদম, ওইটা করুন। বাংলা ভাগ করার কথা বলতে হবে না, এই জন্য বাংলা ভাগ করে দে রে, একে ঝাড়খণ্ডের মতো নতুন জায়গা তৈরি কর রে, এটা কোনো উত্তর? কিন্তু কাপুরুষতা। ও আচ্ছা বাঙালি না, এই তো আমাদের এখানকার যারা বলছে একটু বাঙালি না, আবার কে রাজ পরিবার, যুবরাজ, বিরাট কোচবিহারের রাজা, কোথাকার সব রাজা প্রজা, এসব করলে হবে? তাহলে মুঘলরা বলবো আমরা ভারতবর্ষের প্রধান ছিলাম, সুলতানরা বলবো। ও তো বলছে একদা আমরা এই বাংলায় উত্তরবঙ্গের হেড ছিলাম, প্রধান ছিল। আরে সুলতানরা মুঘলরা গোটা ভারতবর্ষের হেড ছিল, মোঘল ছিল। ওসব বলে আমাদের কিছু ফালতু কথাবার্তা। ওকে বঞ্চ অনন্ত মহারাজ উন্মাদ, ওকে তো উন্মাদ বলেছে পরোক্ষভাবে। শ্রমিক ভট্টাচার্য পরোক্ষভাবে ওকে উন্মাদ বলেছে। আচ্ছা, ওর ওর এই পাগড়ির মধ্যে যে পালকটা আছে, ওটা মুরগির না হাঁসের নাকি ওই মোরগের? একটু এইটা নিয়ে একটু গবেষণা হতে পারে। এটা নিয়ে সবাই একটু খিল্লি টিলি করুক। ধন্যবাদ। আর সম্প্রতি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে। এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে বলে মনে হয়? কিছু নয়, বাংলাদেশে যেটা হচ্ছে ছাত্ররাই করছিল, ছাত্রদের এর মধ্যে অনেকগুলো শিবির টিবির ছিল, তাতে আওয়ামী লীগের ছাত্ররা প্রথমে মারধর করেছে, ঝামেলা করেছে, পরবর্তীকালে ওরা খেপে গেছে, শান্তিপূর্ণ ছিল। তারপরে তো যা হয়েছে সবাই জানে এটা। তারপরে পুলিশ বাহিনী, সামরিক বাহিনী সব গোলাগুলি, 150 জন মারা যাওয়া, 1000 জন আহত হওয়া। পরবর্তীকালে এই তো সুযোগ, ও তো স্বাভাবিক কথা, জামাত ইসলামী যারা ভোটে দাঁড়াতে পারেনি, বা বিএনপি। আরে একটা জায়গায় নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গেও নির্বাচন হয়েছে, মমতা ব্যানার্জি একলাই মুখ্যমন্ত্রী হয়ে গেল, আর কেউ কোনো দল ভোটে দাঁড়ায়নি। সেটাই গণতন্ত্র বলুন ভালো করে। ধরুন ভারতবর্ষে ভোট হয়েছে, শুধু নরেন্দ্র মোদীর বিজেপি দল ভোটে ছিল, আর বাকি কোনো দল ভোটে ছিল না। সেটাকে জেতা বলে উত্তর দিন আর। হাসিনা ঠিক তাই। হাসিনা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যে সব ফালতু কথা, একটা গন্ডগোল আছে, কোথাও কোথাও গন্ডগোল আছে। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। এবার দ্বিতীয় যে ব্যাখ্যা হচ্ছে যে হাসিনা আলোচনায় বসতে পারতো, ডিসকাশন করতে পারতো, বিজ্ঞানসম্মত পদক্ষেপ নিতে পারতো, ভুলভাল স্টেটমেন্ট নাও করতে পারতো, আর খুনোখুনিটা না করাতে পারতো। তো ওই যে খুনোখুনিটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানুষ মরে গেল, মরে গেলে তো ওই আর আন্দোলনটা নিজের হাতে থাকে না, অপশক্তিগুলো ঢুকে যায়। তো বিরোধী দলগুলোকে আমি অপশক্তি সবাইকে বলতে চাইছি না, একসাথে ওইটা বলাও ঠিক না ওর পক্ষে, কিন্তু আমি ধরছি এটা অপশক্তি, যারা লোককে তোল্লা দিচ্ছে, মানে গরম খাওয়াচ্ছে। তো বিএনপি জামাত তো যাবে, এবার গেছে, মারপিটের মধ্যে ওরা জড়িয়েছে। ওরা আবার পাকিস্তান, কোথায় চীনপন্থী পাকিস্তানপন্থী গল্প আছে, আমি যাচ্ছি না। এবার এই লোকদের পিছনে যদি হাসিনা দৌড়ায় সেনাবাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে, তা দৌড়ে দৌড়ে পালাবে তো। তা দৌড়ে পালা কোথায় পালাবো থাকে? আসামের দিকে যাবে, ওখানে আবার যে হেমন্ত বসে আছে, বাবার ঝামেলাটা আছে না আসামের দিকে। বাংলা আসবে, দিদি আছে, মানে 35% জনগণের ভোটে জেতা দিদি আছে। তা ওই যে বাংলাদেশ থেকে যে আসবে দিদি, কিন্তু বলছে না আমি নেব মানবিক। ঠিক তো, মানবিক। দিদির অসাধারণ মানবিক মুখ, মমতাময়ী মা। কেউ কেউ বলছিল মমতাময়ী মা এই সিনেমাটা করার জন্য নচিকেতা নাকি মহানায়ক পুরস্কার পেয়েছে। মূল কথা হচ্ছে, যখন বাংলায় ওরা আসবে, ওই বাংলাদেশ থেকে কারা আসছে এইটি কেন্দ্র ধরতে চাইছে। তুমি কি গণহারে সবাইকে স্থান দেবে? অধিকার তোমাকে দিয়েছে। ওই যারা দেশবিরোধী কাজ করতে, যারা ভারত যাদের মামার বাড়ি, দেশ ছাড়ো বাংলা ছাড়ো তাড়াতাড়ি বলছে, তারা যদি বাংলা চলে আসে, তাকে কি আশ্রয় দেবে? তারা তো দেশের শত্রু। এইটা কেন্দ্র সরকারের পয়েন্ট। কিন্তু রাজ্য সরকারের এখতিয়ার এটা নয়, যেহেতু এটা কেন্দ্র সরকারের এখতিয়ার। তুমি মানবিক মুখ দেখিয়েছো, তুমি বলনি নির্বিচারে লোককে নেবো না, আমরা বুঝে নেব, এ কথা তো বলনি। ওই খামতিটাকেই কেন্দ্র ধরেছে, এটা বলতে পারেন না। তাহলে আওয়ামী লীগের লোক শুধু আসবে না, জামাত শিবিরের লোক আসতে পারে, বিএনপি আসতে পারে, এমনকি ভারত বিদ্বেষী লোক আসতে পারে, এমনকি তার সাথে ভারতবর্ষে সন্ত্রাস করতে পারে, নাশকতা করতে পারে, জঙ্গি কার্যকলাপ করতে পারে, এমন লোকও চলে আসতে পারে। এইটাই কিন্তু পরোক্ষভাবে বলা হচ্ছে। ধন্যবাদ।
আপনি বললেন এই অনুপ্রবেশের ঘটনাটা, এবং পাশাপাশি বলবো যে সাম্প্রদায়িক মন্তব্য আমরা দেখেছিলাম উঠে এসেছিল এর আগে রাজ্যের পুরমন্ত্রী ববি হাকিমের গলায়, তার প্রতিও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো সরকারের তরফ থেকে, কেন? এবং একটা প্রশ্ন এর সঙ্গেই সংযুক্ত করব আমি, সংযোজন, সেটা হচ্ছে আপনার কি মনে হয় এই সরকার হিন্দু বিরোধী? একেবারেই না। এই সরকার হিন্দু বিরোধী না, মুসলমান বন্ধু না, পশ্চিমবঙ্গ সরকার। এটা হচ্ছে ভোট দ্বারা লালিত সরকার। ভোটের পক্ষে। তুমি কার পক্ষে ভাই? হিন্দুর পক্ষ নাই, মুসলিমের পক্ষ নাই, ভোটের পক্ষে আছে ভাই। এটা হচ্ছে গল্প। মুসলিম ভোটটা দিদির লাগবে, তার জন্য যা যা কোরআন তেলাওয়াত করতে পারে ওটাও করে দেবো। বাংলার রাজনীতি, দেশের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, এমনকি আমেরিকার রাজনীতিতে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে কান ঘেঁষে লক্ষ্য করে গুলি মারছে। পচে গেছে ব্যবস্থা, এটা ব্যবস্থা পচে যাওয়া। এটা উনি জানেন, মাননীয় জানেন যে এটা সহ্য হচ্ছে না। মাননীয় হয়তো তার ঘনিষ্ঠ মহলে বলে আর পাচ্ছি না, মোল্লাদের এই বাড়বাড়ন তার পাচ্ছি না, কিন্তু আমি কিছু করলে না ভোটটা চলে যাবে, কন্ট্রোল করতে পারবো। ফিরাদ আয়রে তুই কেন বলতে গেলি? ফিরাদ বলে যে বেশ করি যাক, মোল্লা ভোটটাই থাক, মোল্লা ভোটটাই থাক, তুই ভালো করে পুজো পুজো কর। এবার এমনভাবে তুই পুজোটা করবি না, চেতলা তোকে টাকা দিয়েছি ওই 85,000 টাকা তো তোর তো নসি, ও সামনে ফুচকা খেতে চলে যাবে। ভালো করে কর, আমি তো ব্যবস্থা ব্যবস্থা করে দেবো। তুই এমন করলি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তুই ঠিকই বলছিলিস, ওই তেলাওয়াত করে ইসলামে নেবো এইটা বলতে গেলি কেন? তো মোল্লাদের ছাড়া চলবে না দিদি, কারণ এটা পলিটিক্স। মোদিজিও ছাড়বে কেন? তারও রাম মন্দির আছে। দিদিও ছাড়বে কেন? হিন্দু ভোটটা তার চাই। তাই সোমনাথ কি কি মন্দির করছে দীঘাতে? জগন্নাথ। জগন্নাথ, আমি সোমনাথ বলছিলাম। যে জগন্নাথ মন্দির আছে, 110 কোটি টাকাতে ভারতের সংবিধান লেখা আছে। দিদিকে দায়িত্ব সহকারে জগন্নাথ মন্দির দীঘায় তৈরি করিতে হইবে ধর্ম, তারপরে সমস্ত মন্দির সংস্কার সাধন করিতে হইবে, নতুন নতুন ছোটখাটো মন্দির তৈরি করিতে হইবে, মন্দিরের নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মন্দিরগুলোকে সুন্দর করে সেইগুলোকে আমাদের ট্যুরিজমের আওতা আনিতে হইবে, তার জন্য 200 কোটি টাকার মতো খরচা করিতে হইবে, সঙ্গে সঙ্গে ক্লাবগুলোকে টাকা দিতে হইবে, সেইটা 365 দিনের হিসেব করে 365 কোটি টাকা, যাতে করে মা দুর্গার জন্য নয়, পূজার জন্য নয়, সংস্কৃতির জন্য, থিম সংস্কৃতির জন্য, আর ওখানে ট্যুরিজম করার জন্য বিদেশ থেকে লোক আসিবে, তারা দেখিবে, বিদেশের টাকা সংগৃহীত হইবে, প্লেনে ইনকাম বাড়িবে, আর এখানকার জিনিসপত্র কিনিবে, বাংলার শিল্প উন্নত হইবে। তাই ট্যুরিজমকে উন্নত করতে ইউনেস্কোর অ্যাওয়ার্ড পাওয়া এই দুর্গা পুজোকে প্রমোট করিতে হইবে, এইটা হচ্ছে সিদ্ধান্ত। আর এই খ্রিসমাস নিয়ে এত হয় না, ঈদ নিয়ে তো হয় না, এখানে জাতীয় উৎসবের নাম দুর্গা পূজা, শারদীয় উৎসব। আর বাংলাদেশের আমাদের প্রিয় হাসিনাদের জাতীয় উৎসবের নাম ঈদ পূজা, না ঈদ পূজা, ঈদ। ঈদ, তাহলে ওখানে জাতীয় উৎসব ঈদ মোল্লা বেশি, এখানে জাতীয় উৎসব শারদ হিন্দু বেশি। যে ধর্মের শাসকের ক্ষমতায় যারা বেশি থাকে তারা তাদের একটা ধর্মের অনুষঙ্গকে জাতীয় তকমা দেয়। যেমন ভারতবর্ষে সংখ্যালঘু ছিল মুসলমানরা, 700 বছর ধরে সুলতানি মুঘল আমলে ভারতবর্ষে জাতীয় উৎসব ছিল ঈদ, দুর্গা পুজোও নয়, কালী পুজোও নয়। এটাই হচ্ছে বাস্তব সত্য, এটা স্বীকার করতে হবে। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, সবটা ঢপের চপ। এগুলো হচ্ছে কি বলবো, এটা হচ্ছে জাস্ট একটা হেয়ালি, এটা যে বাস্তবতা, এটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই, এটা হেয়ালি। জাতীয় উৎসব এই কথাটাই হচ্ছে আপেক্ষিক। উৎসব কেন? এটা তো পুজো, জাস্ট পুজো। আমি মনে করি যারা তাত্ত্বিক আত্মিক হিন্দু তারা দুর্গা পুজোটাকে পুজো হিসাবে দেখো, উৎসবটা বাইরে রাখুন, থিমটাকে একটু বাইরে রাখুন, সংস্কৃতিটা একটু বাইরে রাখুন। সংস্কৃতি হয়ে গেল প্রধান, থিম হয়ে গেল প্রধান, উৎসব হয়ে গেল প্রধান। আর মা দুর্গা কোণে বসে কাঁদবেন হাউ হাউ করে, উনি হাসবেন না। আমি যদি ধর্মের ছিটে ফোঁটা বুঝে থাকি, আমি ধর্মের ছিটে ফোঁটা বুঝে থাকি, তাহলে আমি কোথাও ভুল বলছি বলে মনে হয় না। যেমন মহরম, দুঃখ করার কান্নার দিন, সেখানে নাকি রক্ত নিয়ে তরোয়াল নিয়ে খেলছে, ইসলামে একদম স্বীকৃতি নেই। ধর্মে কোথাও বিধান নেই মহরমে অস্ত্র শস্ত্র নিয়ে গা কাটতে হবে, রক্তাক্ত হতে হবে, লাঠি খেলতে হবে, খেতে হবে, দৌড়দৌড়ি করতে হবে, মোচ্ছব করতে হবে, একেবারে ইসলাম বিরোধী।
দুঃখ করার কথা, নামাজ পড়ার কথা, দান ধ্যান করার কথা, সাধনা করার কথা। ওই মৃত্যুর ঘটনাকে, ওই যে কারবালার প্রান্তরের যে মৃত্যুর ঘটনা, সব আরো অনেক ঘটনা ওই ইসলামিক ঘটনা 10ই মহরমের দিনের হয়েছিল, সংঘটিত হয়েছিল। ইসলামকে সমাজ, মুসলিম সমাজ তার কিচ্ছুটি পারে না, পুরো অনুষঙ্গকে শেষ করে দেওয়া হয়েছে। দুর্গাপুজোতে আমার যেন মনে হচ্ছে পুজোটা যেন ব্যর্থ আর থিমটা যেন আপ্ত। ধন্যবাদ।